আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে গাজীর ঘোড়া অধ্যায়ের 10ম পর্ব। মারিজ্জা নদীর তীর ঘেঁষেই রাজা ভুকাসিনের শিবির। ভুকাসিন, প্রিন্স মার্কো আর ডেসপট উগলেসা মিলে গোটা বলকানের শক্তি নিয়ে হাজির হয়েছেন এখানে। পথে তারা কোনো বাধা পাননি। অটোমানরা কোথায় যেন হাওয়া হয়ে গেছে। ভুকাসিন ধারণা করেছিলেন সুলতান মুরাদ তার রাজধানী রক্ষায় এগিয়ে আসতে বাধ্য হবেন, কিন্তু মুরাদ তখন ব্যস্ত এশিয়া মাইনরে। ঠিক 7 বছর আগের মতোই অবস্থা, কিন্তু এবার ভুকাসিনের মোট সৈন্য সংখ্যা সেবারের প্রায় দ্বিগুণ, 60 থেকে 70 হাজারের মধ্যে। এবার ভুকাসিন আরও সতর্ক। নিজের গোয়েন্দাদের তিনি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন, পাছে অটোমানরা আবারও গতবারের মতো কোনো অ্যাম্বুশ করে। গোয়েন্দাদের দেয়া খবর অনুযায়ী সব ঠিকঠাকই ছিল। আশেপাশে বহুদূর পর্যন্ত নেই কোনো অটোমান বের অস্তিত্ব। সুলতান মুরাদ খুব শীঘ্রই ফিরে আসবেন এমন কোনো সম্ভাবনা নেই। নির্বিবাদে অ্যাড্রিয়ানোপল দখল এবার সুনিশ্চিত। 7 বছর আগের মতোই আবারও ভোজ উৎসবের আদেশ দিলেন ভুকাসিন। পেট পুরে খেয়ে আর গলা পর্যন্ত মদ পান করে তার বাহিনী ক্রুসেডাররা ঝাঁপিয়ে পড়ল বাহিনীর সাথে নিয়ে আসা বেশ্যাদের উপর। উদ্দাম কামলীলা চলার পর ক্লান্ত হয়ে এলো পুরো ক্যাম্প। রাত বাড়ার পর তারা ঢুকে গেল কম্বলের নিচে। মৃদু ঠান্ডা রাতে ক্লান্ত মাতাল ক্রুসেডারদের চোখে যখন রাজ্যের ঘুম, তখন ঘোড়ায় চাবুক কষে তাদের দিকে এগিয়ে আসছে নীরব মৃত্যুদূত লালা শাহিন পাশা আর গাজী এভ্রেনোস। 2 ঠান্ডা মাথার শিকারী, সাথে মাত্র 800 অভিজ্ঞ গাজীকে নিয়ে রওনা হয়ে গেছেন ভুকাসিনের ক্যাম্পের দিকে। শাহিন পাশা অথবা এভ্রেনোস কেউ এখানে যুদ্ধ জয়ের আশা নিয়ে আসেননি। স্বাভাবিক বিচার বুদ্ধিতে 70,000-এর সাথে 800 যোদ্ধা নিয়ে লড়াই করার কোনো মানে হয় না। কিন্তু তারা আসলে লড়াই জিততে আসেননি, তারা এসেছেন খুন করতে এবং খুন হতে। পোড় খাওয়া এই 2 অভিজ্ঞ গাজী ভালো করেই জানেন এই লড়াইয়ে জেতার কোনো সম্ভাবনা নেই। অ্যাড্রিয়ানোপল রক্ষা করার কোনো উপায়ও নেই যেহেতু, তাই তারা সিদ্ধান্ত নিলেন যত বেশি সংখ্যক শত্রুর প্রাণহানি ঘটিয়ে নিজেরা শহীদ হবেন। এতে করে তাদের শাহাদাতের পর সুলতান মুরাদ যখন আনাতোলিয়া থেকে ফিরবেন, তখন তার পক্ষে লড়াই করা সহজ হবে। জীবন বাজি ধরে রওনা হয়ে গেলেন। সাথে তারা দুজন নিলেন বাছা বাছা 800 গাজীকে। 27শে সেপ্টেম্বর সন্ধ্যায় এভ্রেনোস আর শাহিন পাশা সহ বাহিনীর সবাই মাথায় যার যার কাফন বেঁধে নিলেন। তারপর রাতের চাদরে গা ঢাকা দিয়ে রওনা হয়ে গেলেন শত্রুর শিবিরের দিকে। ভুকাসিনের শিবির থেকে বেশ কিছুটা দূরের এক বনে তারা মিলিত হলেন ভুকাসিনের ক্যাম্পের ভেতর লুকিয়ে থাকা নিজেদের গোয়েন্দাদের সাথে। এক সংক্ষিপ্ত বৈঠকের পর সিদ্ধান্ত হলো মাঝরাতে 2 ভাগে ভাগ হয়ে 800 গাজী 2 দিক থেকে 4 জনের ছোট ছোট মোট 200 দলে ভাগ হয়ে শিবিরে ঢুকে পড়বে। তাঁবুতে ঢোকার আগ পর্যন্ত কোনো রকম আওয়াজ করা যাবে না। তাঁবুতে ঢোকার পর একবার মাত্র আওয়াজ করে শত্রুকে জাগিয়ে সাথে সাথে হত্যা করতে হবে। তাঁবুর সবাইকে হত্যা না করা পর্যন্ত কোনো তাঁবু থেকে বের হওয়া যাবে না। তারপর নিঃশব্দে বনের ভিতর গুঁড়ি মেরে চলতে শুরু করলেন তারা। ঘোড়াগুলোকেও যত সম্ভব নিঃশব্দে হাঁটিয়ে নিয়ে রাতের 2য় প্রহরে তারা হাজির হলেন ক্রুসেডার শিবিরের কাছেই। সেখান থেকে 4 জনের ছোট ছোট দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়লেন পুরো শিবিরে। ক্রুসেডাররা তখন ঘুমে বিভোর। শুরু হলো এক নির্মম হত্যাযজ্ঞ। যে তাঁবুতেই অটোমানরা ঢুকছিল সে তাঁবুই পরিণত হচ্ছিল কবরস্থানে। মাত্র 2 ঘন্টার মধ্যে প্রায় নিঃশব্দে অটোমানরা হত্যা করেছিল অন্তত 20,000 ক্রুসেডারকে। এরপর তারা যা পেয়ে গেল তা তারা কল্পনাতেও আনেনি। ভুকাসিন আর উগলেজার তাঁবু। শাহিন পাশা উগলেসার তাঁবুতে ঢুকতে গেলে উগলেসার দেহরক্ষীরা কঠোরভাবে বাধা দিল। পাশা ও তার সঙ্গীরা বিন্দু মাত্র ইতস্তত না করে দুর্দান্ত বেগে তলোয়ার চালিয়ে টুকরো টুকরো করে ফেললেন তাদের সবাইকে। তারপর তাঁবুতে ঢুকে হত্যা করলেন উগলেসাকে। ওদিকে এভ্রেনোস গাজী ঢুকলেন ভুকাসিনের তাঁবুতে। কিছুক্ষণ পর সেখান থেকে ভেসে এলো
হায়দির আল্লাহ ধ্বনি। শাহিন পাশা বুঝলেন কিং ভুকাসিন শেষ। ভুকাসিন আর উগলেসাকে মারতে গিয়ে যে শোরগোল হয়েছিল তাতে শিবিরের যারা তখনও জীবিত ছিল তারা জেগে উঠল। শিবিরের অর্ধেক যোদ্ধা নিহত রাজা ভুকাসিন। এই অবস্থায় তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। শাহাদাতের নেশায় পাগল এভরেনোস আর শাহিন পাশা ইয়া আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার রব হেঁকে আবার ঝাঁপিয়ে পড়লেন তাদের ওপর। এক অদ্ভুত আতঙ্ক ছেকে ধরল ক্রুসেডারদের। যে যেদিক পারল ছুটে পালাতে চাইল, কিন্তু গাজীদের তলোয়ারের ধারে রক্তে ভেসে গেল গোটা শিবির। শাহিন পাশা আর এভরেনোস 800 যোদ্ধা নিয়ে এসেছিলেন শহীদ হতে, কিন্তু তার বদলে তারা ধসিয়ে দিলেন 70,000-এর এক সেনাবাহিনীকে। ব্যাটেল অফ মারিজ্জা পৃথিবীর ইতিহাসের সেরা গেরিলা আক্রমণগুলোর একটা। এই লড়াইয়ের ফলে সার্বিয়ান সাম্রাজ্যের পতন ঘনিয়ে আসে। অটোমানদের সামনে উন্মুক্ত হয়ে পড়ে গোটা বলকান। লড়াইয়ের পরের দিন 27শে সেপ্টেম্বর সকালে দেখা গিয়েছিল মারিজ্জা নদীর পানি রক্তের মতো লাল হয়ে আছে।